2023 সালের 4 এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে যায় বঙ্গবাজারের সব দোকান। পুড়ে যাওয়া সেই স্থানেই অত্যাধুনিক 10 তলা বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান নির্মাণ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যেখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সব ব্যবসায়ীকে পুনর্বাসন করা হবে। দক্ষিণ সিটির আরেকটি নতুন প্রকল্প বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি। রাজধানী থেকে উত্তরবঙ্গে যাতায়াত সহজ ও যানজট কমাতে পোস্তগোলা থেকে রায়ের বাজার পর্যন্ত এই লিংক রোড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর ধানমন্ডি লেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে যেভাবে রবীন্দ্র সরোবর নির্মাণ করা হয়েছে, সেভাবেই জাতীয় কবি নজরুল ইসলাম স্মরণে ধানমন্ডি 13 রে ও 8 রে সংলগ্ন ধানমন্ডি লেকের পারে নির্মাণ করা হবে নজরুল সরোবর। এছাড়া হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার বঙ্গবাজারে এই 4টি প্রকল্পেরই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শুধু নতুন মার্কেট নির্মাণই নয়, ব্যবসা শুরু করতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করবে সরকার। আজকে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের যতটুকু পেরেছি আমরা সাহায্য করেছি। আজকে এই দোকানটা হয়ে এই কিছুক্ষণ আগেই আপনারা জানেন যে মার্কেটটা উদ্বোধন করলাম। এটা হয়ে গেলে পরে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিবেশে আপনারা আপনাদের ব্যবসা চালাতে পারবেন, সেই ব্যবস্থাটা আমরা করেছি। আর মার্কেটে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ইতিমধ্যে, এখন তো আমি সরাসরি সব কিছু অনলাইনে পাঠিয়ে দিই বিকাশের মাধ্যমে এবং মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে আর্থিক সহায়তা তখন আমরা দিয়েছি। এই নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব। এই মার্কেটটা যাতে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে সেটা করা হয়েছে। এখানে চারটা ভবন হবে, 10 তলা করে। মাঝখানে যেমন মালপত্র পরিবহন করা, আগুন লাগলে যেন সেটা অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা যায়, সব রকমের সুযোগ সুবিধা রাখা হবে। আমি মনে করি যে এটা আপনাদের জন্য নতুনভাবে বাঁচার একটা সুযোগ করে দেবে। আর তাছাড়া 4টা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। সারা ঢাকা শহর মিলেই আমরা একটা রিং রোড তৈরি করতে চাই। আর আন্তঃজেলা সংযোগটা যাতে আরও সহজ হয় সেই ব্যবস্থাটাও আমরা করব। নিজেদের চারপাশ পরিষ্কার রাখা, বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া সহ আগামী ঈদে যেখানে সেখানে কুরবানি না দিতেও দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ঢাকার মানুষের যোগাযোগ, স্বাস্থ্য সুরক্ষা, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। একসময় কি অবস্থা ছিল, বিদ্যুৎ ছিল না, পানি ছিল না। আপনাদের মনে আছে সেই বিদ্যুৎ আর পানির দাবিতে আন্দোলন করতে গিয়েছিল এবং বিএনপির এক নেতা সেই এলাকার মানুষের ধাওয়াও খেয়েছিল, সেটাও আপনাদের মনে আছে নিশ্চয়ই। আমরা কিন্তু এই যে পানির ব্যবস্থা, আমরা কিন্তু সেই ব্যবস্থা যথেষ্ট উন্নতি করেছি। এখানে একটি কথা বলবো, সেটা হলো পানির ট্যাঙ্কি যার যার নিজের, এটা অন্তত 6 মাস অন্তর অন্তর আপনাকে পরিষ্কার করতে হবে। আপনি যদি ভালো স্বাস্থ্যকর পানি চান সেই ব্যবস্থাটা অবশ্যই আপনার নিজেরই করতে হবে। পাইপগুলি ঠিক আছে কিনা নিজের দেখতে হবে। তাছাড়া প্রতি বাড়ির এলাকায় নিজের পানির ট্যাঙ্কি তো ঠিক করবেনই, পাশাপাশি আশেপাশেও দেখতে হবে। মশার উপদ্রব থেকে বাঁচার জন্য কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। নিজের ঘর বাড়ি সেই সাথে সাথে আশেপাশেও যেন কখনো পানি জমে না থাকে, মশার প্রজনন জন্ম যেন ক্ষেত্র যেন তৈরি না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি রেখে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যবস্থা করবেন। দ্বিতীয়টা হচ্ছে আপনার বিদ্যুতের জন্য হাহাকার ছিল। আমি যখন 96 সালে সরকার গঠন করি মাত্র 1600 মেগাওয়াট, আমরা বাড়িয়েছিলাম 4300 মেগাওয়াটে। বিএনপি 2001-এ আসলো, আবার তা কমে গেল, তখন 3200 মেগাওয়াট। সেই জায়গা থেকে শুরু করে আজকে আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি। কিন্তু উৎপাদন বাড়ানোর সাথে সাথে মানুষের বিদ্যুৎ ব্যবহারও তো বেড়ে গেছে। এখন তো মানুষ আর লাকড়ি চুলা রাঁধে না, গ্যাসও ব্যবহার করে অথবা ইলেকট্রিক রাইস কুকারে রান্না করে। সেই সাথে মোবাইল ফোন, ল্যাপটপ, টেলিভিশন, এই সবার হাতে মোবাইল ফোন তো আওয়ামী লীগ সরকারই তুলে দিয়েছে। বিএনপির আমলে মাত্র
একটা ব্যবসা ঢাকা চট্টগ্রাম ছাড়া চলতো না। একটা মোবাইল কিনতে 1,30,000 টাকা লাগতো। ফোন করলে ধরলে 10 টাকা, করলে 10 টাকা। আজকে সবার হাতে হাতে মোবাইল ফোন আওয়ামী লীগ সরকার তুলে দিয়েছে। আজকে আধুনিক প্রযুক্তি, ডিজিটাল সিস্টেম সারা বাংলাদেশে আমরা করেছি। ঢাকা শহর ঘরে বসে বিদেশেও কাজ করে পয়সা উপার্জন করা যায়। এই যে বিদ্যুৎ অতিরিক্ত ব্যবহার হচ্ছে, সেখানে আমার অনুরোধ থাকবে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন। ঘর থেকে বেরোলে সুইচ অফ করে রাখবেন। চার্জারগুলি লাল বাতিতে যেন জ্বলে না থাকে। লাল বাতি জ্বলে থাকলেই কিন্তু বিদ্যুৎ বিল উঠতে থাকবে। আমরা কিন্তু প্রচুর ভর্তুকি দিতে হয়। কেন এই ভর্তুকি দেওয়া লাগবে? যে যতটুকু ব্যবহার করবেন ততটুকু আপনাকে বিল শোধ দিতে হবে। উৎপাদনের খরচটা আপনাকে অবশ্যই দিতে হবে, নইলে আপনি বিদ্যুৎ পাবেন কোত্থেকে? কিন্তু সেখানে আপনাকে সাশ্রয়ী হতে হবে যাতে বিল কমে। পানির বিল যাতে কমে, ওই কল ছিঁড়ে রেখে ওই কাপড় কাচছেন, অথবা কেউ দাড়ি শেভ করছেন, অথবা কেউ দাঁত মাজছেন, সেটা করবেন না। তার জন্য মগ ব্যবহার করেন, বালতির পানি ব্যবহার করেন, যেন পানির অপচয় না হয়। মনে রাখবেন আপনি যত অপচয় করবেন আপনার তত বেশি বিল বাড়বে। কাজে সেদিকে আপনি যদি বিল কমাতে চান আপনাকে সাশ্রয়ী হতে হবে। সেইভাবে আমরা কষ্ট করে দিচ্ছি, উৎপাদন করে দিচ্ছি, কিন্তু সেই সাথে সাথে ব্যবস্থা করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনায়ও আপনাদের সহযোগিতা দরকার। যেখানে সেখানে যত্রতত্র ময়লা না ফেলা, নির্দিষ্ট জায়গায় ফেলা, এবং সিটি কর্পোরেশনকে এটাই বলবো যে নির্দিষ্ট জায়গায় ফেলে সেই ময়লাগুলির জন্য সংগ্রহ করে যেগুলি যথাযথ ব্যবস্থাপনা করা, যাতে শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সামনে কোরবানির ঈদ আসবে। আমাদের আরেকটা অনুরোধ, যেখানে সেখানে পশু কোরবানি দেবেন না। তাতে প্রত্যেকটা জায়গা নষ্ট হয়, আবর্জনা হয়। সেই ক্ষেত্রে আমার সিটি কর্পোরেশন না, সারা বাংলাদেশেই আমার এটা মানে নির্দেশ রয়েছে, এবং আমি এটা আরও উদ্যোগ নেব যে প্রত্যেক জায়গায় কোরবানির জন্য, পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে। যার যার পশু নিয়ে যাবে নাম্বার থাকবে, সেটা কাটা হলে সেটা পরিষ্কার করে তার কাছে তার জিনিস পৌঁছে দেবে। আর একটা পশু যখন জবাই হয় তার রক্ত, চামড়া, হাড়, এমনকি বর্জ্যগুলিও কিন্তু কাজে লাগে, সেগুলো কিন্তু রিসাইকেল করা যায়। এই যেখানে সেখানে এগুলি না করা, সে বিষয়ে সবাইকে অবশ্যই নজর রাখতে হবে। আরেকটা অনুরোধ করব, এখানে আমাদের আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, তাদেরও একটু মানে বেখেয়ালিপনা আছে। একটা পুকুর দেখলেই সেখানে একটা দালান তোলার প্রবণতা, অথচ এই ঢাকা শহর এক সময় খাল পুকুর ভরা ছিল, বাতাসটাও ঠান্ডা থাকতো, এত চমৎকার ছিল। বেশিরভাগ খাল বন্ধ হয়, সেখানে বক্স কালভার্ট করা হয়েছে, নয় বন্ধ করে দালান কোঠা করা হয়েছে। পুকুরগুলি একে একে প্রায় বন্ধ। কাজে এগুলি এখন খালগুলি অনেকগুলি উদ্ধার করা হচ্ছে। কিন্তু দয়া করে যেখানেই যে পরিকল্পনা নেন, জলাধারগুলি সংরক্ষণ রাখবেন। জলাধার সংরক্ষণ রাখলে বাতাসটাও পরিচ্ছন্ন থাকে, এত গরম হয় না। কারণ এত ইলেকট্রিক জিনিস ব্যবহার হয়, এত ওয়েব চলে, মোবাইল ফোন থেকে শুরু করে সব ক্ষেত্রে, যার জন্য বাতাসটা পলিউশন হয়। সেদিকে বিশেষভাবে সকলকে নজর দিতে হবে। আর যেখানে সেখানে এই একটু জায়গা পেলেই একটা নির্মাণ কাজ, সেটা হবে না, পরিকল্পিতভাবে করতে হবে। যেগুলি হয়ে গেছে কিছু করার নেই। কিন্তু তারপর আমি বলবো, পার্কগুলি করা হয় খুব সুন্দর, কিছুদিন পরে দেখা যায় যে সে পার্কে বাচ্চাদের খেলার জিনিস নষ্ট, ময়লা আবর্জনা, আড্ডাখানা অথবা মাদক সেবনের জায়গা হয়ে যায়। এখানে আমাদের ওয়ার্ড কমিশনার আছেন, সিটি কর্পোরেশন আছেন, এবং স্থানীয় লোক আছে। আপনার যার যার এলাকা অবশ্যই আপনাকে দেখতে হবে এই পার্কগুলি যেন এভাবে যথেচ্ছাচার ব্যবহার না হয়, মাদকা সেবনের জায়গা না হয়, আর সেই জায়গাগুলি যেন নষ্ট না হয়। যার যার ওয়ার্ডের সৌন্দর্য বর্ধন, পরিচ্ছন্নতা এবং সেগুলিকে সুন্দর করা, এটা কিন্তু প্রত্যেকের দায়িত্ব। মনে রাখতে হবে জনগণ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে, এই যে আপনার এটা দায়িত্ব এই কাজগুলি করার। সেইভাবে আপনারা যদি উদ্যোগ নেন, অবশ্যই সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা বা সিটি কর্পোরেশন থেকে সেই সহযোগিতা আপনারা পাবেন। পার্কগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সেটাই আমরা চাই। এ সময় বিএনপির শীর্ষ নেতৃত্বের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা দেশকে অস্ত্র চোরাচালানের রুটে পরিণত করেছিল। সেই গণতন্ত্রে আমরাই লড়াই করেছি, আমাদেরই মানুষ জীবন দিয়েছে, এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। 2008-এ নির্বাচন হয়, সেই নির্বাচনে
আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল এই 300 সিটের মধ্যে। আর বিএনপি তাদের 20 দলীয় জোট জামাত সহ সিট পেয়েছিল মাত্র 30টি। ওই 30টি মাত্র সিট পেয়েছিল। এরপর থেকে তারা নির্বাচন বিমুখ, নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গিয়েছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরা কারবারির যে রুট সেটা আমরা বন্ধ করেছি। ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিত সেগুলো আমরা বন্ধ করেছি। তাদেরও যাতে শান্তি আসে, তাদের ওই 7 সিস্টার সেই ব্যবস্থাটি কিন্তু আওয়ামী লীগ করেছে। এটা সবথেকে বড় কাজ। এবং আমাদের যে ল্যান্ড বাউন্ডারি সেটাও আমরা এনক্লেভ এক্সচেঞ্জ করে সারা বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করেছি। বিশাল সমুদ্র সীমা আমরা জয় করেছি। যারা আগে ক্ষমতা ছিল তারা তো ব্যাপারে কোনো উদ্যোগই নেয়নি, জানতোই না। আসছিল লুটপাট করতে, দুর্নীতি করতে, অস্ত্র চোরা কারবারি করতে, সেটাই ব্যস্ত ছিল, আর মানুষ খুন করতে। 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে যত রকমের মানুষ খুন, আওয়ামী লীগের নেতাকর্মীর উপর অত্যাচার, ধরে নিয়ে তাদের উপরে অত্যাচার, দিনের পর দিন এই অত্যাচারই করতে পেরেছে। আজকে অন্তত বলতে পারি 2009 থেকে এই পর্যন্ত আজকের বাংলাদেশ, আমরা 2021 সালের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী যখন উদযাপন করি, তখনই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। 2026 থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে আমরা চলবো। আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে। রেজওয়ান ফয়েজ, 18 নিউজ, ঢাকা।